আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। কথা না বাড়িয়ে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস শুনতে পাচ্ছ তো না? হ্যালো হ্যালো, জি স্যার, যাচ্ছে। শোনা যায়? আচ্ছা, ঠিক আছে, আমি কাজ শুরু করছি। দেখা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে। একটু গতকালকে আমরা এই আলোচনা করেছি এগুলো: ভার্ব, কনজুগেশন অফ ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, এক্সটেনশন, তারপর আমরা নাম্বার, পারসন। এরপরে আমরা আলোচনা করেছিলাম যেটা এই সাবজেক্ট, অবজেক্ট, পজিটিভ, রিফ্লেক্সিভ, অবজেক্টের পর প্রেজেন্ট ইনফিনিটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা টেন্স আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করব। আজকে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করব। সবাই তো ক্লিয়ার শুনতে পাচ্ছ, তাই না? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করছি। দেখতে পাচ্ছি তো না? আচ্ছা, ওকে। বেশি সময় লাগবে না, একটু আলোচনা শুনবো। যেহেতু আমরা প্রত্যেকটা টেন্স একদিন করে করেছি, এখন আমরা একদিনে চারটা টেন্স করছি। প্রেজেন্ট চারটা টেন্স কালকে করেছি, আজকে পাস্টের চারটা টেন্স আজকে করার চেষ্টা করব। তাহলে আমি শুরু করি। এবং এই চারটা টেন্সের একটা পিডিএফ ফাইল গ্রুপে দেওয়া থাকবে। সাবজেক্ট বা কর্তার কাজ অতীতকালে বা অতীত সময়ে সাধারণভাবে সম্পন্ন হয়েছিল বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বা নিত্যবৃত্ত অতীতকাল বলে। চেনা নিয়ম: ক্রিয়াপদের শেষে এখানে ল, ইলাম, ইলি, ইলে, ত, তে, তাম, তি ইত্যাদি চিহ্ন যুক্ত থাকবে। এই চিহ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, কী কী থাকে। আর ইংরেজি করার সময় সাবজেক্টের পরে মূল ভাবটা পাস্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর এক্সটেনশন হবে। উদাহরণ: আমি ভাত খেয়েছিলাম। এই উদাহরণটা লক্ষ্য করলে আমরা দেখি ক্রিয়াপদে খেয়েছিলাম, এখানে ইলাম আছে, এখানে হ্রস্ব ইকার, এই যে ছয়ের ওপরে ইকার, তারপর লাম, ইলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্টটা আয়ের পর ভার্বটা পাস্ট ফর্ম অ্যাট, তারপর অবজেক্ট রাইস, আয়েট রাইস। এখন আমি আরেকটা বাক্য লিখেছি: তুমি কি এখানে এসেছিলে। আগে একটু লক্ষ্য করব, যদি এখানে তুমি এখানে এসেছিলে এমন লেখা থাকতো তাহলে লিখতাম ইউ কেম হেয়ার, কামের পাস্ট ফর্ম। প্রশ্নবোধক বাক্য পাস্টে মিট থাকলে আমরা বাক্যের প্রথমে ডিড যোগ করব, আর মূল ভার্ব যেটা পাস্ট ফর্ম ছিল, কেম ছিল, এটাকে কাম বানাবো, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম করব। এই কথাটা মনে রাখবো। নেক্সট উদাহরণ: তারা অঙ্কটি করলো না। যদি থাকতো তারা অঙ্কটি করলো তাহলে লিখতাম দে ডিড দ্য সাম, ডু পাস্ট ফর্ম ডিড। এই যে এই ভার্বটা ডিড লিখতাম এখানে, দে ডিড দ্য সাম। কিন্তু না বোধক বাক্য থাকলে আমরা মূল ভার্বের আগে, এখানে মূল ভার্ব কিন্তু এইটা, মূল ভার্বের আগে ডিড নট সেট করব, অর্থাৎ দে ডিড নট, এখানে ডিড দ্য সাম ছিল, এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে তখন ডু দ্য সাম। যদি থাকে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাইনি, আই ডিড নট, ওয়েন্টটা প্রেজেন্ট ফর্ম হয়ে গো হয়ে যাবে। নেক্সট বাক্য: সে কি কাজটি করলো না। যদি থাকতো সে কাজটি করলো তাহলে লিখতাম হি ডিড দ্য ওয়ার্ক। এই ভাবটাকে আমি ডিড লিখতাম, হি ডিড দ্য ওয়ার্ক। না বোধক প্রশ্নবোধক থাকার কারণে বাক্যের প্রথমে আমি হি ডিড সেট করলাম, আর সাবজেক্টের পরে একটা নট যোগ করে দিলাম, ডিড হি নট। কিন্তু মূল ভাব যেটা আমি লাল কালিতে দেখাচ্ছি, এই ভাবটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। অর্থাৎ না বোধক প্রশ্নবোধক এবং না বোধক প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে মূল ভাবগুলো প্রেজেন্ট ফর্ম হবে, আর বাক্যগুলোতে নতুন করে একটা ডিড সেট হয়ে যাবে। নেক্সট আলোচনার বিষয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট বা কর্তার কাজ অতীতকালে চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বা চলমান অতীতকাল বলে। অতীতকালে চলছিল, ইজি করে। ক্রিয়াপদের শেষে এখানে কি থাকবে? ক্রিয়াপদের শেষে থাকবে তে ছিলাম, তে ছিল, তে ছিলে, তে ছিলেন, তে ছিলি ইত্যাদি যুক্ত থাকবে। ইংরেজি করার সময় এখানে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার হবে, ওয়াজ বা ওয়্যার সাহায্যকারী ভাব, আর এই ওয়াজ বা ওয়্যারের পরে মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম থাকবে,
এবং সেই প্রেজেন্ট ফর্মের সঙ্গে একটা আইএনজি যোগ, তারপর বাক্যে অবজেক্ট এক্সটেনশন যেমন থাকবে তেমন আমরা লিখব। এখন ওয়াজ এবং ওয়ারের ব্যবহার আমি শিখব। ওয়াজ হবে কোথায়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ওয়াজ ব্যবহার করব। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ। আর অন্যান্য সকল সাবজেক্টে অর্থাৎ ফার্স্ট পারসন পুরো নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার পুরো নাম্বার এবং থার্ড পারসন পুরো নাম্বারে আমরা ওয়ার যোগ করব। তাহলে একটা উদাহরণ লক্ষ্য করছি, আমি ফুটবল খেলিতেছিলাম। এখানে ক্রিয়াপদে দেখতে পাচ্ছি আমরা তে ছিলাম আছে, ক্রিয়াপদে তে ছিলাম আছে, পাস্ট কন্টিনিউয়াসের নিয়ম হলো তে ছিলাম থাকতে পারে। তাহলে কি করে ইংরেজি করব? সাবজেক্টের পর ওয়াজ, আই ওয়াজ, আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ওয়াজ এখানে হলো। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, তার সাথে আইএনজি যোগ হবে, প্লেয়িং, অবজেক্ট এখানে ফুটবল, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। যদি বাক্যটি প্রশ্নবোধক থাকে তখন ওয়াজটি বাক্যের প্রথমে লিখব, ওয়াজ আই প্লেয়িং ফুটবল। যদি বাক্যটি না বোধক থাকে তাহলে আমরা ওয়াজের পরে নট সেট করব, আই ওয়াজ নট প্লেয়িং ফুটবল। বাক্যটা না বোধক প্রশ্নবোধক থাকলে ওয়াজ আই নট প্লেয়িং ফুটবল, ওয়াজ সাবজেক্টের আগে আর সাবজেক্টের পরে নট। তোমরা বইটি পড়িতেছিলে, সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন পুরো নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার পুরো নাম্বার বোধ ক্ষেত্রেই ওয়ার হয়, তাহলে আমরা ওয়ার যোগ করলাম। ভার্ব প্রেজেন্ট ফর্ম রিড, আইএনজি যোগ হবে, এই জন্য এখানে আইএনজি যোগ করেছি। ইউ আর রিডিং, বইটি আছে দ্য বুক, ইউ আর রিডিং দ্য বুক। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমার ওয়ারটি বাক্যের প্রথমে সেট করব, ওয়ার ইউ রিডিং দ্য বুক। নাবোধক বাক্যের ক্ষেত্রে ওয়ারের পর নট যোগ করব, ইউ আর নট রিডিং দ্য বুক। প্রশ্নবোধক নাবোধক বাক্যের ক্ষেত্রে ওয়ার ইউ নট রিডিং দ্য বুক, ওয়ার সাবজেক্টের আগে আর সাবজেক্টের পরে নট যোগ হয়ে যাবে। পাস্ট পারফেক্ট টেন্স, 12টি টেন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে টেন্স তার নাম পাস্ট পারফেক্ট টেন্স। খুব গুরুত্বের সাথে শুনতে হবে। সাবজেক্ট বা কর্তার অতীতকালে 2টি কাজ সম্পন্ন হয়েছিল এমন বোঝালে তাকে পাস্ট পারফেক্ট টেন্স। বা পুরো ঘটিত অতীতকাল বলে। এখানে 2টি কাজ, যে কাজটি প্রথমে হয় সেটি পাস্ট পারফেক্ট, আর যে কাজটি শেষে হয়ে থাকে তা পাস্ট ইনডেফিনিট। প্রথম অংশের ইংরেজি শেষে হবে। এখানে উদাহরণটি 2টা ক্লজ বা 2টা খণ্ডবাক্যের মাধ্যমে দেওয়া থাকবে। যেই অংশটি শেষে লেখা থাকবে সেটা ইংরেজিতে প্রথমে লিখব, আর যেটা প্রথমে লেখা থাকবে তার ইংরেজি আমরা শেষে লিখব। এখানে 2টি শব্দের ইংরেজি জানতে হবে, বিফোর, আফটার। বিফোর অর্থ আগে বা পূর্বে, আফটার অর্থ পরে। নেক্সট আলোচনা, পাস্ট পারফেক্ট টেন্স যোগ বিফোর যোগ পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ আমরা যখন বাক্যে আগে বা পূর্বে দেখব তখন বিফোর দিয়ে বাক্যটা ইংরেজি করব, তখন প্রথমে পাস্ট পারফেক্ট লিখব, তারপর বিফোর, তারপরে আমরা পাস্ট ইনডেফিনিট করব। আর যদি বাক্যটিতে আফটার বা পরে লেখা থাকে তখন আমরা প্রথমেই পাস্ট ইনডেফিনিট লিখব, তারপর আফটার, তারপর পাস্ট পারফেক্ট। আরও ইজি করে বলা যায়, বিফোর মানে আগে, এর জন্য আগেরটি পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, তাই পরেরটি পাস্ট পারফেক্ট। আর যেদিকে আমরা পাস্ট পারফেক্ট করব তার বিপরীত বাক্যটি আমরা পাস্ট ইনডেফিনিট করব। পাস্ট পারফেক্টের ইংরেজি করার নিয়মটা আমরা আলোচনা করছি। সাবজেক্টের পর হ্যাড, তারপর মূল ভাবটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট এবং এক্সটেনশন। তাহলে আমরা উদাহরণ লক্ষ্য করি, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। এখানে লক্ষ্য করে দেখছি রোগী মারা গেল, এটা শেষে লেখা আছে। ইংরেজি করার সময় অবশ্যই মনে রাখতে হবে শেষেরটাকে আগে লিখবো, তাই রোগী মারা গেল ইংরেজিটা আগে লিখবো আর ডাক্তার আসার কথাটা পরে লিখবো। মাঝখানে পূর্বে লেখা আছে, পূর্বের ইংরেজি বিফোর, বিফোরটা বসাই নিলাম আগে। এখন বিফোরের সূত্রে আমরা ফলো করি, প্রথমটা পাস্ট পারফেক্ট হয়। এখানে প্রথমটা বলতে রোগী মারা গেল, এটা প্রথমে, এটা পাস্ট পারফেক্ট করলে দ্য পেশেন্ট, পাস্ট পারফেক্টের নিয়ম হলো হ্যাড, ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম ডাইড। বিফোর, এখন বিফোরের প্রথমটা পাস্ট পারফেক্ট যদি হয়, বিফোরের ডান পাশেটা পাস্ট ইনডেফিনিট হবে, ডাক্তার আসা, দ্য ডক্টর। আসার ইংরেজি কাম, যেহেতু পাস্ট ইনডেফিনিট তাই ভার্বে পাস্ট ফর্ম কেম। একইভাবে আমি বিদ্যালয়ে যাওয়ার পরে রহিম এখানে এসেছিল, এই বাক্যে আমরা দেখছি আফটার দ্বারা যুক্ত করা আছে। এখানে আফটার মানে পরে, সেই কারণে আফটারের পরে অংশ পাস্ট পারফেক্ট করব। কিন্তু বাক্যের প্রথমে আমরা রহিম এখানে এসেছিল এটা প্রথমেই লিখতে হবে ইংরেজিতে, তাহলে এই বাক্যটি পাস্ট ইনডেফিনিটে লিখব। রহিম কেম হেয়ার, কেম ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিটে ভার্বে পাস্ট ফর্ম হয়। আফটার পরে পাস্ট পারফেক্ট হবে, তাহলে আমি বিদ্যালয়ে যাওয়া, এটা পাস্ট পারফেক্টে লিখব। সাবজেক্টে আই, হ্যাড, পাস্ট পারফেক্টের নিয়ম হলো সাবজেক্টের পরে হ্যাড হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে গো আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গান, আই হ্যাড গান টু স্কুল। একইভাবে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করার আগে শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, তাহলে এখানে আগে অর্থাৎ বিফোর,
তাহলে বিফোর এর প্রথমটা পাস্ট পারফেক্ট হবে, শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। দ্য স্টুডেন্টস হ্যাড স্টুড আপ, স্ট্যান্ড আপের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম স্টুড আপ। বিফোরের পরের অংশটি আমরা পাস্ট ইনফিট করব। শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ, দ্য টিচার, প্রবেশ করার ইংরেজি এন্টার, পাস্ট ফর্ম পাস্ট ইনফিট যেহেতু এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। এন্টার ভাব থাকলে আমরা প্রিপজিশন ইনটু ইউজ করতে পারি, ইনটু দ্য ক্লাসরুম। নেক্সট বাক্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট বা কর্তার কাজ অতীতকালে বা সময়ে কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলছিল বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান অতীতকাল বলে। গতকালকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরই অনেকটা মিল আছে। এখানে ক্রিয়াপদে তেছিলাম, তেছিলে, তেছিল, তেছিলেন ইত্যাদি চিহ্ন থাকে এবং সময় উল্লেখ থাকে। পাস্ট কন্টিনিউয়াসে যে চিহ্নগুলো থাকে এখানে সেই চিহ্নগুলোই থাকবে, অতিরিক্ত শুধু এখানে সময় যোগ থাকবে। অতিরিক্ত এখানে কি থাকবে? সময় যোগ থাকবে। সিন্স মানে নির্দিষ্ট সময়, সিন্স ব্যবহার হবে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ফর। আমরা গতকালকে এটা আলোচনা করেছি। ইংরেজি করার সময় সাবজেক্টের পর হ্যাড বিন, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর ফর বা সিন্স, তারপর টাইম, তারপর এক্সটেনশন। আমি 2 ঘন্টা ধরে ভাত খাইতেছিলাম। 2 ঘন্টা বলতে কয়টা থেকে কয়টা নির্দিষ্ট নয়, এই জন্য এখানে ফর হবে। তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স। প্রশ্নবোধক বাক্যে হ্যাড সাবজেক্টের আগে, না বোধক বাক্যে হ্যাডের পর নট, আর না বোধক প্রশ্নবোধক বাক্যে সাবজেক্টের আগে হ্যাড, সাবজেক্টের পরে নট। নেক্সট বাক্য সে সকাল 8টা থেকে কাজটি করিতেছিল। সকাল 8টা থেকে বা 2 তারিখ থেকে বা রবিবার থেকে বা জানুয়ারি মাস থেকে বা 2015 সাল থেকে এমন থাকলে সিন্স হবে। আর যদি থাকে 2 ঘন্টা থেকে ধরে বা 3 দিন ধরে, 3 মাস ধরে, 5 বছর ধরে, সেই ক্ষেত্রে ফর। তাহলে এই বাক্যটি আবার করি। হি হ্যাড বিন, কাজটি করিতেছিল, করার ইংরেজি ডু, ভার্বে আইএনজি যোগ ডুইং, কাজটির ইংরেজি দ্য ওয়ার্ক সিন্স 8 AM। না বোধক বাক্যের ক্ষেত্রে হ্যাডের পরে নট যোগ হবে, হ্যাডের পরে নট যোগ হবে। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে হ্যাডটি বাক্যের প্রথমে যাবে, আর না বোধক প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে হ্যাড সাবজেক্টের আগে যাবে আর সাবজেক্টের পরে নট ব্যবহার হবে। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে। একটি চিহ্নর কারণেই ইংরেজি গ্রামারে 1 নম্বরের মধ্যে 0 নম্বর পাওয়া যায়। অতএব খুব ইম্পর্টেন্ট হলো সাংকেতিক চিহ্নগুলো সঠিকভাবে ইউজ করা। আগামীকালকে ইনশাল্লাহ আমরা ফিউচার টেন্স 4টি আলোচনা করব। আগামীকালকে ক্লাস থাকবে না, আগামীকালকে পরের দিন ক্লাস শুরু হবে। আগামীকাল মঙ্গলবার গ্যাপ থাকবে, বুধবারের দিন ফিউচারের 4টি টেন্স ইনশাল্লাহ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, একটি পজিটিভ কমেন্ট, সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ইনশাল্লাহ আগামীতে অতি শীঘ্রই অন্য কোনো প্রয়োজনীয় অতি শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।